এবং নিউরাল ক্রেস্ট, এবং বিশেষ করে প্রিএক্লাম্পসিয়া, আলফা মিথাইল হাইপারটেনশন। ডোপা, মিথাইল ডোপা, মিথাইল ল্যাবেটালন। না, ল্যাবেটালন। ল্যাবেটালন। যত যাই কিছু হোক না কেন, ল্যাবেটালন হতেছে কি ল্যাবেটালন ফার্স্ট চয়েস। ফার্স্ট ফার্স্ট চয়েস চয়েস হবে। হচ্ছে হাইপারটেনশন, ল্যাবেটালন হবে অ্যান্সার। ঠিক আছে, এই আপু ওই বক্সটা যে সবাই কি থার্ড ঠিক করতে? ট্রাইমিস্টার যে দেখলাম, থার্ড ট্রাইমিস্টারে যে হচ্ছে দেয়া যাবে শুধু, হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এটা এখানে অনেক কাহিনী মানে আছে, কারণ ইউজ কিছু অনলি কিছু থার্ড ট্রাইমিস্টার লেখা যায় আপু, ওই জন্য। না না না, এটা এটা দেখবেন না, কারণ আমাদের হচ্ছে গিয়ে হাইপারটেনশনের ইয়ে কি বলেন তো, কখন আমরা হাইপারটেনশন বলবো? হাইপারটেনশন বলবো কখন, এটা একটা কিন্তু যখন কোশ্চেন। বিপি 140/90 হবে 140 আর ডায়াস্টোলিক কনজিকিউটিভ ডেজ। 90 হ্যাঁ, মধ্যে। কত উইকসে এটা বলবো আমরা? 20 উইকস। 20 ভেরি গুড, 20 20 উইকস। উইকস এর আগে যদি হাইপারটেনশন থাকে তাহলে সেটা কিন্তু প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন না, সেটা কিন্তু আপনার না, সে আগে থেকে। আগে থেকেই হাইপারটেনসিভ, পেশেন্ট হচ্ছে আগে থেকেই হাইপারটেনসিভ। ঠিক আছে, যদি হচ্ছে 20 উইকস এর পর আমরা হাইপারটেনশন পাই বা প্রেশার যদি হচ্ছে কি, তো 20 উইকস মানে কত, 12, মানে অলরেডি হচ্ছে কি আমরা থার্ড উইকে গিয়ে, অলমোস্ট থার্ড উইকে, থার্ড ট্রাইমেস্টারে চলে যাবে, তাই না? কারণ আমাদের হচ্ছে গিয়ে প্রথম 13 সপ্তাহ মানে 26 সপ্তাহ গেলে হইতেছে কি আমরা বলতেছি যে থার্ড ট্রাইমেস্টার শুরু হবে, কিন্তু তার আগে থেকে হ্যাঁ, ওই যে হ্যাঁ। 20, 21, 24 এরকম টাইমে হইতেছে এটা ধরা পড়ে। তো দেখা যায় যে, আসসালামু আলাইকুম আপু। জি আপু আসসালামু আলাইকুম, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি ভালো আছে, আপনি ভালো আছেন আপু? আপু, জি আপু, আপনি কোথা থেকে স্টার্ট করছেন আপু ক্লাস? হ্যাঁ এখনো শুরু করি না, আমি জাস্ট পড়া ধরছি। ও আচ্ছা আচ্ছা, জি 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 আপু, ঠিক ঠিক আছে। আছে, আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে আজকে শুরু করবো, হ্যাঁ। তো জি সেটাই আপু, থ্যাংক ইউ। বলছিলাম যে এটা তো ধরাই পড়ে অনেক শেষে গিয়ে, অলমোস্ট থার্ড ট্রাইমেস্টারে গিয়েই ধরা পড়ে। তো এই কারণে হতেছে কি আপনি ল্যাবেটালল দিয়েই শুরু করবেন, মানে যত কিছুই বলুক বুঝতে ফার্স্ট পারছি। চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ এর ল্যাবেটালল। কিন্তু এখানে আবার এখানে কথা আছে, কিন্তু কিছু কিছু ড্রাগ কিন্তু আবার প্রেগন্যান্সিতে ইউকেতে লাইসেন্স না, কিন্তু লাইসেন্স না হইলেও আমরা দেই। যেমন অ্যাটোসিবান, অ্যাটোসিবান কিন্তু প্রেগন্যান্সি মানে আপনার হচ্ছে ইউকেতে লাইসেন্স না, বাট যদি বলে ম্যালেরিয়ার ফার্স্ট চয়েস অফ ড্রাগ কি, সেটা কিন্তু অ্যাটোসিবান হবে, হ্যাঁ। জি জি। এগুলা মাথাতেই নিবেন না, অ্যাটোসিবান যে লাইসেন্স না এটা মাথাতেই রাখেন না। আহ কেমোথেরাপিউটিক করছি আমরা আজকে। সব থেকে ইম্পর্টেন্ট পড়া হইতেছে গিয়ে কন্ট্রাসেপটিভ, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তার আগে আমাদের যেটুকু বাকি ছিল ওটা আমরা একটু পড়ে ফেলি, হ্যাঁ। সবাই একটু ভিডিও অন করেন, নাহলে ঘুম আসবে। এমনি আমাদের খুব লেথার্জিক হয়ে গেছে না, ডাকাতের ভয় কেউ রাত্রে ঘুমায় না, কি একটা অবস্থা। অ্যান্টিপিলেপটিক ড্রাগ, ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটেস্টা, দিস ইজ ইনফিনিটেস্টার। এখান থেকে অ্যান্টিপিলেপটিক ড্রাগ থেকে মাস্ট একটা দুইটা কোশ্চেন আপনি পাবেন, মাস্ট, 1 to 2 কোশ্চেন, হ্যাঁ, মাস্ট। ঠিক আছে, ওকে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগস কোনগুলা, যেগুলো হইতেছে কি এপিলেপসিতে আমরা দিয়ে থাকি, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন অ্যান্টি এজ আলা যত ড্রাগস আছে সেগুলা কি ছিল আমাদের, টেরাটোজেনিক। অ্যান্টি এপিলেপটিক ড্রাগস গুলা কিন্তু আপনার টেরাটোজেনিসিটি করে, বাচ্চার কিন্তু হচ্ছে গিয়ে আপনার নিউরন, তারপর হচ্ছে নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট, এগুলাতে খুবই ডিফর্ম করে, হ্যাঁ, হার্টে ডিফর্ম করে। তো আমরা এখান থেকে শুরু করে দেই, যেটা হচ্ছে কয়টা বাজে, 3টা নয়, ওকে। তাহলে এপিলেপসি ইনক্রিজ রিস্ক অফ টেরাটোজেনিসিটি রিগার্ডলেস দ্য অ্যান্টি অ্যাপিলেপটিক থেরাপি। ব্যাকগ্রাউন্ড টেরাটোজেনিসিটি কত, 2 থেকে 3%, পরীক্ষার কোশ্চেন, 2 থেকে 3%। এখন যদি মায়ের এপিলেপসি থাকে, এটা কাদের থাকে, এটা দেখা যায় হচ্ছে কি মায়ের আগে থেকে এপিলেপসি আছে, হ্যাঁ, মায়ের আগে থেকে মৃগেরোগ বলে না বাংলায়, মায়ের আগে থেকেই হচ্ছে এপিলেপসি আছে, সেই ক্ষেত্রে মা আগে থেকেই হতেছে গিয়ে আপনার অ্যান্টি এপিলেপটিক ড্রাগে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার রিস্ক অনেক বেড়ে যায়, কারণ হচ্ছে দেখা যায় যে একটা প্রেগন্যান্সি কনফার্ম হইতে হইতে দেখা যায় যে 1.5 মাস, 1.5 মাসের মতো লেগে যায় না, একটা মিস পিরিয়ডের পরে দেখা যায় যে মোটামুটি 2 সপ্তাহ, তো একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ড 4 সপ্তাহ, আর একটা হচ্ছে সাথে 2 সপ্তাহ, তো দেখা যায় যে মোটামুটি 6 থেকে 7 সপ্তাহে প্রেগন্যান্সিটা কনফার্ম হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু এইসব ক্ষেত্রে বাচ্চার, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? প্রিয়াঙ্কা আপু কথা শোনা যাচ্ছে? শোনা ওকে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই অডিওটা অফ করে দিই, ভিডিওটা অন করে রাখি, তাহলে দেখতেও সুবিধা হবে। ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলতেছিলাম আর কি, যে
প্রেগনেন্সিতে ফার্স্টে কি হয়, প্রথম তিন মাস কি হয়, আমাদের অর্গানোজেনেসিস হয়। অর্গানোজেনেসিসটা কি, অর্গানোজেনেসিস হচ্ছে কি আপনার একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম আসবে এবং সেখান থেকে রেসপেক্টিভ যে অর্গানগুলা তৈরি হবে সেই অর্গানগুলা তৈরি হবে। এখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যেগুলা করে সেটা হচ্ছে এই অর্গানোজেনেসিসে সমস্যা করে দেয়, যার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চার এখানে কি হয় আপনার বিশেষ করে নিউরাল টিউব এবং নিউরাল ক্রেস্ট এবং বিশেষ করে একটোডার্ম, এই সব অরিজিন থেকে যে অর্গানগুলা তৈরি হয়, হ্যাঁ একটোডার্ম এবং হচ্ছে গিয়ে এন্ডোডার্মের প্রথম কিছু অংশগুলা এইখান থেকে যে অর্গানগুলা তৈরি হচ্ছে সেখানেই হচ্ছে গিয়ে ও এফেক্ট করে। সেটা কিরকম কি কি হয়, যেমন নিউরাল টিউব ডিফেক্ট, এটা হচ্ছে খুবই 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 কমন নিউরাল টিউব ডিফেক্ট। তারপর হচ্ছে আপনার ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট, কার্ডিয়াক ডিফেক্ট, এগুলা হচ্ছে কি সব অ্যান্টি এপিলেপটিক ড্রাগস করে। এখন এই জন্য কি আমি অ্যান্টি এপিলেপটিক ড্রাগস দিব না? যার হচ্ছে মৃগী রোগ মানে যার হচ্ছে এপিলেপসি আছে তার কিন্তু প্রেগনেন্সিতে এটা আরো ফ্লেয়ার আপ করে। তো যার কারণে হচ্ছে গিয়ে আমার অ্যান্টি এপিলেপটিক ড্রাগস দিতে হবে, কিন্তু সেগুলো আমরা দিব হচ্ছে লো ডোজের অ্যান্টি এপিলেপটিক ড্রাগ অর নিউ জেনারেশন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, ঠিক আছে? এখন আমরা একটু পার্সেন্টেজ গুলো দেখে নেই। যদি মায়ের এপিলেপসি থাকে, ইফ দ্য মাদার হ্যাজ এপিলেপসি এন্ড নট অন মেডিকেশন, রিস্ক কত হচ্ছে 4%। মায়ের এপিলেপসি আছে কিন্তু সে জানে না বা তার হচ্ছে গিয়ে সে কোনো মেডিসিনে নাই, তাহলে সেখানে হচ্ছে গিয়ে রিস্ক কত, টেরাটোজেনিসিটির 4%। কিন্তু যে মেডিকেশনে আছে, অর্থাৎ যে ধরেন হচ্ছে আপনার ভ্যালপোরেট খায়, সোডিয়াম ভ্যালপোরেট খায় বা কার্বামেজাপিন খায়, যা ফেনাইটোইন খায়, যে মেডিসিন খায়, মেডিসিনে যদি থাকে সেই ক্ষেত্রে আমার রিস্ক বেড়ে কত হয়ে যাবে 8%। এখানে 6 to 8% বলছে, বেসিক্যালি এটা 10% পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কত, 6 to 8%। কেমন আছেন? ঠিক আছে, তাহলে 6 to 8% হয়ে যাবে। এখন দেখেন, ইন পেশেন্ট হু আর ফিট ফ্রি ফর 2 years অফ রিস্ক রিকারেন্ট সিজার ইফ থেরাপি ইজ উইথড্রন লেস দেন, হ্যাঁ এটা হচ্ছে কত, লেস দেন 20% হবে। এখন দেখেন, যারা হচ্ছে কি গত 2 বছর মানে লাস্ট 2 বছর যারা হচ্ছে সিজার ফ্রি ছিল, রিকারেন্ট সিজার ফ্রি ছিল, অর্থাৎ তাদের এপিলেপটিক অ্যাটাকটা লাস্ট 2 ইয়ার্সে ওরকম ভাবে হয় নাই, হ্যাঁ তাদের হচ্ছে গিয়ে তাদের এবং থেরাপির মধ্যে ছিল, উইথড্র করার পরেও হচ্ছে গিয়ে থেরাপি মানে থেরাপির মধ্যে থাকা অবস্থায় সে উইথড্র করছে, থেরাপিটা উইথড্র হওয়ার পরে সে লাস্ট 2 বছর তার কোনো এপিলেপটিক সিজার বা রিকারেন্ট কোনো সিজার হয় নাই, সেই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে পেশেন্ট ফিট, ঠিক আছে? কখন বলবো যে পেশেন্ট ফিট ফর প্রেগন্যান্সি? লাস্ট 2 বছর তার কোনো এপিলেপটিক কোনো অ্যাটাক হয় নাই বা কোনো সিজার হয় নাই, কিন্তু সে হচ্ছে গিয়ে মেডিসিনটা নিচ্ছে না, তাহলে তারা হচ্ছে গিয়ে ফিট ফর প্রেগন্যান্সি। এখন জেনারেল পয়েন্টস অ্যাবাউট অ্যান্টি এপিলেপটিক ড্রাগস এর মধ্যে আমাদের কি কি আছে, যে রিস্ক করে কত, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ 3 গুণ রিস্ক করে। কি কি রিস্ক করবে দেখেন, এনডিটি করবে, এনডিটি কি, নিউরাল টিউব ডিফেক্ট করবে, মাত্র শুরু করেছি আমরা, হ্যাঁ অ্যান্টিপ্লেপিক দিকে, নিউরাল টিউব ডিফেক্ট করবে। তারপর হচ্ছে ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট করবে, যে এই জায়গায় দেখবেন অনেকে ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, বলে না যে ঠোঁটের তালু কাটা থাকে, এগুলো হচ্ছে কি ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট। কার্ডিয়াক ডিফেক্ট করবে, ইউরোজেনিটাল ডিফেক্ট করবে, আর হচ্ছে নিউনাটাল কোয়াগুলোপ্যাথিস করবে, হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন যারা আপনার অ্যান্টি এপিলেপটিক ড্রাগসে আছে তারা যদি প্রেগনেন্ট হয়, তাদের হচ্ছে গিয়ে ফলিক অ্যাসিড মাস্ট ফ্রম দা ডে ফার্স্ট ডে অফ প্রেগনেন্সি থেকে তাদের হচ্ছে 5 মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড খাইতে হবে, ঠিক আছে? এবং ভিটামিন কে অবশ্যই আমার বাচ্চাকে দিতে হবে, এটা তো আমরা সবসময় দিই, বাংলাদেশে আমরা এটাই প্র্যাকটিস করি যে বাচ্চা পেশেন্ট প্রেগনেন্ট হয়েছে আমরা ফলিক অ্যাসিড দিব এবং হচ্ছে বাচ্চাকে কোনাকিউন খাওয়াই দেবো, এটা তো আমরা সবাই করি, তাই না? বাট এটা হচ্ছে গিয়ে অ্যান্টি এপিলেপটিকের জন্য বাচ্চাকে অবশ্যই কোনাকিউন খাওয়াইতে হবে, মানে ভিটামিন কে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে নিওনাটাল কোয়াগুলোপ্যাথি যেটা, সেটা যাতে না হয়, 1 নাম্বার। আর মাদারকে আমি কি দিব, ফলিক অ্যাসিড দিব। কেন দিব? কারণ হচ্ছে ফলিক অ্যাসিড কি প্রিভেন্ট করে, ফলিক অ্যাসিড কি প্রিভেন্ট করে, নিউরাল টিউব ডিফেক্ট গুলো প্রিভেন্ট করে। তাহলে হচ্ছে ফলিক অ্যাসিডকে আমরা দিব কখন থেকে, একদম ফার্স্ট ডে অফ প্রেগনেন্সি যখন থেকে আমার শুরু মানে এটা ডায়াগনোস হবে তখন থেকে আমরা হচ্ছে 5 মিলিগ্রাম করে কিন্তু দিব, হ্যাঁ এটা পরীক্ষার কোশ্চেন, এটা মনে রাখেন 5 মিলিগ্রাম ডোজটা জিজ্ঞেস করে, কারণ আপনার 500 মাইক্রোগ্রাম দেয়, 5 মাইক্রোগ্রাম দেয়, 5 মিলিগ্রাম দেয়, কোশ্চেনের অ্যান্সার কি হবে, 5 মিলিগ্রাম। ভেরি গুড। আর হচ্ছে ভিটামিন কে দিতে হবে। এখন আমরা চলে আসবো মেডিসিন গুলাতে, কোন কোন মেডিসিন আমরা দেই অ্যান্টি এপিলেপটিক হিসাবে। একটা হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট, সব থেকে খতরনাক খারুস ড্রাগ, ঠিক আছে? সোডিয়াম ভ্যালপোরেট। আর কি দেই আমরা, কার্বামেজাপিন দেই। আর কি দেই, ফেনাইটোইন দেই, হ্যাঁ ফেনাইটোইন দেই। আরো দেই হচ্ছে গিয়ে নিউয়ার ক্লাস অফ দ্য অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, যেগুলো হতেছে এই জেনারেশনের আমরা দিতেছি, ঠিক আছে? এখন ফার্স্টে আসেন সব থেকে খারাপকে, সব থেকে খারাপ হতেছে, সব থেকে বাজে হতেছে, দ্য ওর্স্ট ড্রাগ অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ইজ সোডিয়াম ভ্যালপোরেট। লিখা রাখেন পাশে, এটা ওর্স্ট, এটা হচ্ছে সব থেকে ওর্স্ট, হ্যাঁ এটা পরীক্ষাতে আসে কিন্তু, ওর্স্ট কোনটা সব থেকে ওর্স্ট, ওর্স্ট হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট।
তাহলে দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর প্রাইমারি জেনারেলাইজ এপিলেপসি। এটা হচ্ছে গিয়ে প্রাইমারি জেনারেলাইজ এপিলেপসির জন্য দেওয়া হয়, এবং ওর স্টিরাটোজেনিক প্রোফাইল এবং দ্য অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, যত ধরনের অ্যান্টি এপিলেপটিক মেডিসিন আছে তার মধ্যে সব থেকে খারাপ হচ্ছে আপনার সোডিয়াম ভ্যালপোরেট। এখন এটা কি কি করতে পারে ফিটাল কনসিকুয়েন্সের মধ্যে দেখেন, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন করতে পারে, হাইপার বিলিরুবিনেমিয়া, হেপাটোটক্সিসিটি, ট্রানজিয়েন্ট হাইপার গ্লাইসেমিয়া, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সে কি করবে, নিউরাল টিউব ডিফেক্ট করবে, কার্ডিয়াক অ্যানোমালি করবে, ক্রিনিয়াল ডিফেক্ট করবে, ইউরোজেনিটাল ডিফেক্ট করবে, লিম্ব ডিফেক্ট করবে। এগুলা সব ইনফিনিটি স্টার। ইউরোজেনিটাল ডিফেক্টের মধ্যে কি করবে, হাইপোস্পেডিয়াসিস করবে, ঠিক আছে। তাহলে ভ্যালপোরেট হচ্ছে সব থেকে খারাপ, এবং এটা কি করে একদম সরাসরি সব থেকে বেশি আপনার টেরাটোজেনিক এফেক্ট করে হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট। এরপরে চলে আসি আমরা কার্বামেজাপিন। কার্বামেজাপিন হচ্ছে সেফেস্ট ইন প্রেগনেন্সি, এটা পাশে লিখে রাখেন মন্দের ভালো। এখন আপনার হাতে সোডিয়াম ভ্যালপোরেট আছে, ফেনাইটোইন আছে, কার্বামেজাপিন আছে, আপনি কোনটা দিবেন? সেই ক্ষেত্রে আপনি কার্বামেজাপিন দিবেন, পাশে লিখে রাখেন এটা হচ্ছে মন্দের ভালো আর কি। ও কিন্তু ডিফেক্ট করে, কিন্তু ওর হচ্ছে গিয়ে মানে কম্পেয়ার টু সোডিয়াম ভ্যালপোরেট, কম্পেয়ার টু ফেনাইটোইন, ওর হচ্ছে টেরাটোজেনিক এফেক্ট হচ্ছে কম। তাহলে ইটস সেফেস্ট ইন প্রেগন্যান্সি, ফিটাল লেভেলস আর অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 80% ম্যাটারনাল সিরাম লেভেলে থাকতে হবে। অলসো আমরা কার্বামেজাপিন কিসে কিসে ইউজ করি, একটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার যাদের আছে, একটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া যাদের আছে, ওদের ক্ষেত্রে আমরা হচ্ছে কার্বামেজাপিনটা ইউজ করি। হ্যাঁ, তাহলে আমি পাশে লিখে রাখতেছি এটা হচ্ছে মন্দের ভালো। হ্যাঁ, পেশেন্ট হচ্ছে কি আসছে আপনার কাছে, পেশেন্ট হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট খায়, এখন আপনি কি করবেন? আপনি তখন সুইচ করে কার্বামেজাপিনে চলে যাবেন, কারণ কার্বামেজাপিনেও কিন্তু টেরাটোজেনিক ইফেক্ট হয়, কিন্তু এটা মোটামুটি একটু ভালো। ফেনাইটোইন এটা হচ্ছে গিয়ে কি করে, এটা ওই যে সেরাম ফোলেট যে আমরা দিচ্ছিলাম পেশেন্টকে, কি হয় ওই যে অ্যান্টি এপিলেপটিক পেশেন্টকে আমাদের কত করে দিতে হবে সেরাম ফোলেট? 5 মিলিগ্রাম। এটা হচ্ছে সেরাম ফোলেটটাকে কমায় দিবে। ফিটাল কনসিকুয়েন্স কি কি হবে দেখেন, এটা হচ্ছে গিয়ে এই যে ফিটাসে অ্যান্টি কনভালসেন্ট সিনড্রোম হবে, ক্লেফট লিফ, এই যে সব থেকে যদি বলে যে ক্লেফট লিফ ক্লেফট প্যালেট কে বেশি করে, ক্লেফট লিফ ক্লেফট প্যালেট বেশি করে হচ্ছে গিয়ে আপনার ফেনাইটোইন, ঠিক আছে। ফেনাইটোইন হচ্ছে গিয়ে ক্লেফট লিফ ক্লেফট প্যালেট বেশি করে। কার যেন মাইকটা একটু অন করা, আপু একটু প্লিজ অফ করেন মাইকটা, তাহলে ওই পাশ থেকে আওয়াজ আসে, আপনার পাশ থেকে আওয়াজ আসে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে কি কি করবে, একটা হচ্ছে গিয়ে ক্লেফট লিফ ক্লেফট প্যালেট করবে, মাইক্রোসেফালি করবে, কার্ডিয়াক অ্যানোমালিস করবে, মেন্টাল রিটার্ডেশন করবে, ঠিক আছে। কিন্তু সব থেকে মজার কি, which anti-epileptic drug is not associated with neural tube defect, that is phenytoin, ঠিক আছে। ও হচ্ছে গিয়ে আপনার ইয়ের সাথে কি বলে, আপনার হচ্ছে গিয়ে এনটিডির সাথে হচ্ছে গিয়ে রিলেটেড না। হ্যাঁ, ও হচ্ছে এনটিডির সাথে রিলেটেড না, এটা মনে রাখেন, not associated with neural tube defect। এখন আসে ম্যাটারনাল সাইড ইফেক্টের মধ্যে কি কি হতে পারে। মায়ের ফেনাইটোইন খেলে মায়ের হতেছে নিস্টিগমাস, প্যারাস্থেসিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, জিনজিয়াবল হাইপারট্রফি, স্টিভেন জনসন সিনড্রোমে দাগ দেন। এটা হচ্ছে পরীক্ষাতে আসে যে ফেনাইটোইন হচ্ছে কি আপনার কোনটা ইয়ে করে, মানে কোন ডিজিজটা করে, তার মধ্যে স্টিভেন জনসন সিনড্রোমটা দিয়ে যায়। ওভারডোজ কি করতে পারে, যদি ফেনাইটোইনের ওভারডোজ হয়ে যায়, ফেনাইটোইনের ওভারডোজ হলে নিস্টিগমাস করবে, ডিপ্লোপিয়া করবে, স্লার ডিসপিস করবে। শারমিন আপু দাগায়েন না, আপনি আপনার ইয়েটা অফ করেন। হ্যাঁ, এই বোর্ডে লিখেন না, এটা কোনো ভুল আপনার চাপ পড়ে গেছে, আপনি এটা ইরেজ করে দেন, আপনার এখান থেকে দাগ আসতেছে, এই যে ব্লু কালারের মার্কটা আপনার এখান থেকে আসতেছে। ঠিক আছে, শারমিন আপু, ডক্টর শারমিন আপু ক্লেফট প্যালেটের পরে কি বললেন আপু? কোনটা? এই দাগটা যে দিছেন একটু ইরেজ করে দেন। এই হ্যাঁ, যে ক্লেফট লিফ ক্লেফট ক্লেফট লিফ ক্লেফট প্যালেট হচ্ছে কি ফেনাইটোইন সব থেকে বেশি করে, মানে ক্লেফট লিফ ক্লেফট প্যালেট এটা হচ্ছে ফেনাইটোইনই করে বেশি, আর এনটিডি করবে হচ্ছে কি আপনার সোডিয়াম ভ্যালপোরেট বেশি, ঠিক আছে। কিন্তু ফেনাইটোইন আবার আপনার হচ্ছে গিয়ে নিউরাল টিউব ডিফেক্টের সাথে রিলেটেড না, এটা মনে রাখতে বলছি। যে যদি আসে এনটিডি কে করে, এনটিডি কিন্তু মোটামুটি সবাই করে। হ্যাঁ, এনটিডি হতেছে কি আপনার সোডিয়াম ভ্যালপোরেট হচ্ছে সব থেকে বেশি করে, বাকি রোজে করে না তা না, কিন্তু এক্সেপ্ট এনটিডি, এটা হচ্ছে কি ফেনাইটোইন, যেটা ফেনাইটোইনটা হতেছে কি আপনার এনটিডি করবে না। শারমিন, ডক্টর শারমিন শাহাদ আপু না? আপু আপনি মনে হয় বোর্ডে একটু ইয়ে করেছিলেন, মার্ক করেছিলেন যে ব্লু কালার দিয়ে, এটা আপনি আপনার এখান থেকে একটু ইরেজ করে দেন। আপু আমার এখান থেকে না আপু, ও তাহলে আমি কি করবেন? করেই নাই। আচ্ছা,
এটা অন্য কেউ করছে বোধ হয়, আমি মানে ধরি না ইয়ে আর কি স্ক্রিন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন তো আপু, যে করছেন এটা একটু ইরেজ করেন, নয় কিন্তু এটা আপনাদেরই অসুবিধা হবে, আমার এখান থেকে ইরেজ করা যাবে না। ঠিক আছে, এই বোর্ড, আমার বোর্ডে কিছু লিখেন না আপনারা। অ্যাসিডেরিক এন্টিটি, এটা পরীক্ষার কোর্স, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটি স্টার দিয়ে পাশে দাগ দিয়ে রাখেন। মার্টিকে কি হবে? মার্টিকে হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম হবে। হ্যাঁ, স্টিভেন জনসন সিনড্রোম হবে, এটাও কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, এখন ওভারডোজ হলে কি কি হতে পারে? এটা হচ্ছে দুইটা স্টার দিয়ে রাখেন, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, মাঝে মাঝে আসে না। এখন আমরা চলে আসি নিউয়ার ক্লাস অ্যান্টি এপিলেপটিক ড্রাগস কি কি। নিউয়ার ক্লাসের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ল্যামোট্রিগিন। ল্যামোট্রিগিনটা হচ্ছে ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি মানে কি? ক্যাটাগরি সি মানে কি? এটা হচ্ছে উপকারিতা বেশি, অপকারিতা কম। অপকারিতা কম, রাইট। অপকারিতা আছে কিন্তু উপকারিতা হচ্ছে বেশি। তাহলে ল্যামোট্রিগিন একটা আছে, এটা আমরা অলসো হচ্ছে বাইপোলার ডিজিজের জন্য ইউজ করি, ব্রেস্ট মিল্ক দিয়ে এক্সক্রিটেড হবে, আর হচ্ছে হিউম্যান প্লাসেন্টা ক্রস করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে টপিরামেড, শুধু নামগুলো মনে রাখবেন, লেভোটেরাসিটাম আর হচ্ছে গাবাপেটিন, এগুলা দিয়েও আমরা হচ্ছে মানে এপিলেপসি ট্রিটমেন্ট করতে পারি। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? একটা হচ্ছে সোডিয়াম ভ্যালভোরেট, সবথেকে খারাপ কি করে বেশি? ও হচ্ছে কি আপনার নিউরাল টিউব ডিফেক্ট করবে বেশি। ঠিক আছে, নিউরাল টিউব ডিফেক্ট করবে বেশি। তারপর আমরা পেলাম হচ্ছে কার্বামেজাপিন। কার্বামেজাপিনটা কি মনটাই ভালো, কার্বামেজাপিন আমরা দিতে পারি। তারপর আমরা কি পেলাম? ফেনাইটোয়েন। ফেনাইটোয়েন কি করে? সব হচ্ছে ক্লেফটিন, ক্লেফ প্যালেট এটা করবে, কিন্তু ফেনাইটোয়েনের আপনার নিউরাল টিউবের সাথে কোনো রিলেশন নাই। ঠিক আছে, ও মায়ের কিছু প্রবলেম করবে, মায়ের মধ্যে হচ্ছে কি আপনার জিঞ্জিভাইটিস করবে, তারপর প্যারাস্থেসিয়া করবে, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া করবে, বাট সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। নিউয়ার ক্লাসের মধ্যে কি কি পাই আমরা? ল্যামোট্রিগিন, লেভোটেরাসিটাম, এই দুটো নাম মনে রাখবেন, অবশ্যই অবশ্যই এই দুটো নাম মনে রাখতে হবে। হ্যাঁ, ল্যামোট্রিগিন আর হচ্ছে লেভোটেরাসিটাম, হ্যাঁ, এই দুটো নাম মনে রাখবেন। এই দুটোতে পরীক্ষাতে কোশ্চেন আসে যে নিউয়ার জেনারেশন ড্রাগস কোনটা। এটা দিয়ে দিবে হচ্ছে ল্যামোট্রিগিন, সোডিয়াম ভ্যালপোরেট, ফেনাইটোয়েন, কার্বামেজাপিন, হ্যাঁ এইভাবে দিয়ে দিবে, অথবা দিবে হচ্ছে কি লেভোটেরাসিটাম, ফেনাইটোয়েন, কার্বামেজাপিন, এইভাবে দিয়ে দিবে। সো এটা হচ্ছে নিউয়ার জেনারেশনের মধ্যে ল্যামোট্রিগিন এবং লেভোটেরাসিটাম, এই দুটো নাম অবশ্যই মনে রাখতে হবে। এর মধ্যে সবথেকে কম হচ্ছে লেভোটেরাসিটাম। গাবাপেটিনটা আমরা অন্য কাজেও দেই, এটা তো সরাসরি যে অ্যান্টি এপিলেপটিক হিসেবে দেওয়া হয় ওটা তো না, বাট লেভোটেরাসিটামটা হচ্ছে অ্যান্টি এপিলেপটিক নিউয়ার জেনারেশন ড্রাগ, যেটা হচ্ছে ক্যাটাগরি বি, এবং আপনি নির্দ্বিধায় এটা দিতে পারবেন। বুঝা গেছে? ডান। আর আমরা কি দিই? ম্যাক্সাল দেই। ম্যাক্সালটা হচ্ছে কি ক্যাটাগরি বি, এটা আমরা হচ্ছে যাদের অ্যারিথমিয়া আছে, অ্যাজমা আছে, এক্লাম্পসিয়া আছে ওদেরকে দেই। সাইড ইফেক্টের মধ্যে হচ্ছে কি আমার রেসপিরেটরি ডিপ্রেশন হয়, সিএনএস ডিপ্রেশন হয়। যেটা এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টিডোট। আমি বলছিলাম না যে একটা বক্স করতে, ওই বক্সের মধ্যে আপনি ম্যাক্স সালফেট লিখবেন, ম্যাক্স সালফ লিখে লিখবেন হচ্ছে এটা ক্যাটাগরি বি, ইউজ করা হয় কোথায়? অ্যারিথমিয়া, অ্যাজমা, দুটো লিখবেন, আর অ্যান্টিডোটটা লিখবেন, যেগুলোর অ্যান্টিডোট আছে, মাস্ট মাস্ট মাস্ট। অ্যান্টিডোট কোনগুলো আছে? বেনজোডাইজিপিনাম অ্যান্টিডোট করছি, ফ্লুজামিন, হ্যাঁ, আরেকটা কি করছি আমরা? মরফিন, হিরোইন এর হ্যাঁ, মরফিনের করছিলাম, মরফিন না হিরোইন, ওটার মধ্যে একটা করছি আমরা এনএমডিএ, হ্যাঁ এনএমডিএ করছিলাম একটা, হিরোইনে করছিলাম হচ্ছে এনএমডিএ, হ্যাঁ। তারপর হচ্ছে কি আরেকটা কি করছিলাম? এই যে কয়েকটা আমরা অ্যান্টিডোট কিন্তু করছি, অ্যান্টিডোট কিন্তু মাস্ট হ্যাভ, অ্যান্টিডোট মাস্ট হ্যাভ। বুঝি না আপু? মরফিনে করেছিলাম আমরা, ন্যালোক্সেনা হচ্ছে এনএমডিএ করছিলাম আর কি। ঠিক আছে, তাহলে অ্যান্টিডোট গুলো কিন্তু অবশ্যই মাস্ট করতে হবে। অ্যান্টিডোট থেকে মাস্ট কোশ্চেন আসে। এই যে ম্যাক্স সালফেটের অ্যান্টিডোটটা কি? 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আর একটা লাইনও কিন্তু ইম্পর্টেন্ট না, ম্যাক্স সাল থেকে এই একটা লাইনই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টিডোট কত? 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। ম্যাক্স সাল আমরা আরেক জায়গাতে পড়বো সামনে, সেটা এখন দরকার নাই। ডায়াজিপামে চলে আসেন, ডায়াজিপামে হচ্ছে কি আমার ফ্লুমাজেনিল আমরা পাই, ডায়াজিপাম হচ্ছে ক্যাটাগরি ডি। এখন এটা দেখেন, এটা হচ্ছে কি পজিটিভ অ্যালোস্টেরিক মডুলেটর অফ গাবা। ঠিক আছে, এটা আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে বেনজোডাইজিপিনের ক্যাটাগরিটা পড়বেন, ক্যাটাগরি ডি। ক্যাটাগরি ডি মানে কি? ক্যাটাগরি ডি হচ্ছে কি তোমার রিস্ক ইজ আউটওয়ে বেনিফিট। তো ইউজিন ট্রিটমেন্ট অফ দ্য এপিলেপটিকাস স্ট্যাটাস এপিলেপটিকাস, হঠাৎ করে হচ্ছে কি তার এপিলেপসি শুরু হয়েছে, তখন হচ্ছে কি দিলে কি হবে? পেশেন্ট ঘুমায় যাবে, ঘুমায় গেলে একটু শান্ত হয়ে যাবে। আচ্ছা, আর কিছু আমরা ইউজ করি বেনজোডাইজিপিন, ইনসোমনিয়া, অ্যাংজাইটি, রেস্টলেস লেগ সিনড্রোম, হ্যাঁ। আর হচ্ছে অ্যালকোহল উইথড্রয়াল যারা করে, অ্যালকোহল মানে ম্যাক্সিমাম তো হচ্ছে ইউকেতে অ্যালকোহল নাই, তো অ্যালকোহল উইথড্র করলে যেটা হয় ওদের খুব ইনসোমনিয়া হয়, অ্যাংজাইটি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালকোহল উইথড্র হলে এটা দেয়।
যদি আমরা থার্ড ট্রাইমেস্টারে ইউজ করি বেনজোডাইজাপিন তাহলে কি হবে? নিওনাটাল বেনজোডাইজাপিন উইথড্রল সিনড্রোম, ভেরি ইম্পর্টেন্ট। নিওনাটাল বেনজোডাইজাপিন উইথড্রল সিনড্রোম কি হবে? হাইপোটোনিয়া হবে, বাচ্চার টোন কম হবে, বাচ্চা হচ্ছে কি রিলাক্টেন্ট অফ সাকসিনাইসিস, একটা কি হবে ইন্টার মেটাবলিক রেসপন্স টু কোল্ড স্ট্রেস, বাচ্চা ঠান্ডা হয়ে যাবে এবং মেটাবলিক রেসপন্স করবে না। বাচ্চার কি হবে? আরেকটা আবার ফ্লপি বেবি সিনড্রোম, ফ্লপি বেবি সিনড্রোম, ঠিক আছে। আর কি হবে? এটার অ্যান্টিডোট হচ্ছে কি ফ্লুমাজেনিল। এই তিনটা কথা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। একটা হচ্ছে নিওনাটাল বেনজোডাইজাপিন উইথড্রল সিনড্রোম, ফ্লপি ইনফ্যান্ট সিনড্রোম, বা এটা একটা নাম হচ্ছে ফ্লপি বেবি সিনড্রোম, আরেকটা হচ্ছে অ্যান্টিডোট। অ্যান্টিডোটটা কি দিব আমরা? ফ্লুমাজেনিল। বক্সের মধ্যে তাহলে কি যাবে? ডায়াজিপাম ক্যাটাগরি ডি, মেকানিজম হচ্ছে কি পজিটিভ অ্যালোস্টারিক মডুলেটর অফ গাবা, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে কাজ করে, ইউজ করি আমরা হচ্ছে কি স্ট্যাটাস এপিলেপটিকাস, ইনসমনিয়া, অ্যাংজাইটিতে। আর এটা কখন দিব আমরা? যদি থার্ড ট্রাইমেস্টারে ইউজ করি তাহলে আমাদের হচ্ছে বেনজোডাইজাপিন উইথড্রল সিনড্রোম হবে বা নিওনাটাল বেনজোডাইজাপিন উইথড্রল সিনড্রোম হবে, ফ্লপি বেবি সিনড্রোম হবে। অ্যান্টিডোট আমরা ইউজ করব কি ফ্লুমাজেনিল। এটা একটা বক্সে লিখে ফেলবেন, ওই বক্সের মধ্যে পাশে লিখে ফেলবেন, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা চলে আসি। অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে কি ম্যাটারনাল রিস্ক অফ থ্রম্বোপ্রোফাইলেক্সিস প্রেগন্যান্সি। এটা ইনপুটের মধ্যে কি কি হয়? এটা হচ্ছে ব্লিডিং হতে পারে, উন্ড হেমাটোমা, অ্যালার্জিক স্কিন র্যাশ, অস্টিওপোরোসিস, ঠিক আছে। যাদের হচ্ছে কি থ্রম্বোপ্রোফাইলেক্সিস হিসেবে আমরা প্রেগন্যান্সিতে দেই, হ্যাঁ। তাদের হচ্ছে থ্রম্বোপ্রোফাইলেক্সিস কারা, এটা মনে রাখতে হবে। এটা কি? এটা হচ্ছে ধরেন যাদের ফ্যামিলিতে হচ্ছে কি আপনার ভিটির হিস্ট্রি আছে, বা পেশেন্টের একটা হচ্ছে কি, এটা আমাদের যদিও পড়ার ভিতরে না, বাট তারপর আমি একটু জাস্ট আপনাদেরকে হিন্টস দিচ্ছি যে কাদের হচ্ছে গিয়ে আমরা থ্রম্বোপ্রোফাইলেক্সিস দেই। যাদের ভিটি হওয়ার চান্স আছে, কাদের ভিটি হওয়ার চান্স আছে? যাদের হচ্ছে ইমমোবিলাইজেশন, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে গিয়ে তাদের একটা লং টাইম, মানে তারা হইতেছে কি ইমমোবাইল ছিল, একটা বড় সার্জারির জন্য একটা ইমমোবিলাইজেশন ছিল। যাদের হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে আপনার ভিটি ফার্স্ট রিলেশন, যাদের ফার্স্ট ব্লাডের ভিটি হিস্ট্রি আছে, অথবা পেশেন্টের নিজেরই হচ্ছে ভিটি হিস্ট্রি আছে। তারপর হচ্ছে কি এসএলই, তারপর আপনার হইতেছে কি আপনার অস্টিওপোরোসিস যাদের আছে, তারপর হচ্ছে কি আপনার ধরুন বাইরে যাবে, হ্যাঁ, দেশের বাইরে যাবে, তার হচ্ছে কি 12 ঘন্টা 13 ঘন্টা তার হইতেছে কি প্লেন জার্নি করতে হবে। সো এগুলা হইতেছে কি আমার ভিটি বা থ্রম্বোপ্রোফাইলিক ভিটি হিস্ট্রি, মানে ভিটির চান্স হবে বা ভিটির জন্য ওটা হাই রিস্ক। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্ষেত্রে আমরা হইতেছে কি প্রোফাইলেক্সিস হিসেবে আমরা অ্যান্টি কোয়াগুলেন্ট দিয়ে রাখি। কাদের দিলে কি কি হতে পারে? ম্যাটারনাল রিস্ক, ব্লিডিং হতে পারে, তারপর হচ্ছে উন্ড হেমাটোমা হতে পারে, অ্যালার্জিক স্কিন রিঅ্যাকশন হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, ঠিক আছে। এখন আমরা এখানে কি কি দিই? অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ওয়ারফেরিন দেই। আর কি দেই? ওয়ারফেরিনটা দিতেছি। আর কি দিচ্ছি আমরা এখানে? হেপারিন দিচ্ছি, লো মলিকুলার ওয়েট হেপারিন। এখানে জাস্ট ওয়ারফেরিন সম্পর্কে লিখছে, ওয়ারফেরিনও লিখছে, হেপারিনও লিখছে, ঠিক আছে। ওয়ারফেরিন দেই আমরা, হেপারিন দেই, এই দুইটা জিনিসই হতেছে কি দেওয়া হয়। তার মধ্যে আবার লো মলিকুলার ওয়েট হেপারিন আছে, হ্যাঁ। এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে কি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে এটা ট্রিটমেন্ট করি। এখন আমরা চলে আসি ওয়ারফেরিন। ওয়ারফেরিনের রোলটা হচ্ছে ভেরি লিমিটেড ইন প্রেগন্যান্সি। কি কি হতে পারে দেখেন, এখানে হচ্ছে পিপল অন ওয়ারফেরিন শুড কনভার্ট টু লো মলিকুলার ওয়েট হেপারিন ডিউরিং প্রেগন্যান্সি। পেশেন্টকে কিন্তু আমরা প্রেগন্যান্সির সময় কিন্তু আমরা দিব না, ওয়ারফেরিন দিব না, ঠিক আছে। যদি কেউ আগে থেকে হচ্ছে ওয়ারফেরিন পায়, সাপোজ ধরেন একটা পেশেন্ট প্রেগন্যান্সি হওয়ার আগে তার একটা বড় একটা অপারেশন হলো, যার কারণে তার লং টার্ম হচ্ছে গিয়ে সে কোথায় থাকবে? সে হচ্ছে বেড রিটেন হয়ে আছে। সাপোজ পেশেন্টের একটা পেলভিক ফ্র্যাকচার হয়ে গেল, বা পেশেন্টের একটা হচ্ছে ফিমার ফ্র্যাকচার হয়ে গেল, পেশেন্টের হচ্ছে গিয়ে মোটামুটি 3 মাস বা 2 মাস হচ্ছে বেড রিটেন অবস্থা। তখন আমরা কি করি? সেখান থেকে কি হতে পারে? ফ্যাট এম্বোলিজম হতে পারে না? বোনস ভাঙলে কি হয়? সবথেকে বেশি ফ্যাট এম্বোলিজম হয়। তো তখন হচ্ছে যাতে পেশেন্টের এম্বোলিজম না হয় বা পেশেন্টের হচ্ছে কি যেহেতু লং টার্ম ইস্যু আছে তাতে যাতে ভিটি না হয়, সেক্ষেত্রে দেখা যায় কি ওয়ারফেরিন দিয়ে রাখে। কিন্তু যখন পেশেন্ট কনসিভ করেছে তখন থেকে কিন্তু আমরা ওয়ারফেরিন দিব না। কারণ তাহলে কি হয়? ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি আপনার পেশেন্টের বাচ্চা হবে। যার কারণে আমরা কি দেই? যখন থেকে পেশেন্ট প্রেগন্যান্ট তখন থেকে আমরা কি করব? ওয়ারফেরিনের থেকে আমরা কনভার্ট হয়ে যাব কিসে? লো মলিকুলার ওয়েট হেপারিনে। ফিউ এক্সপেকটেশন ইজ অ্যাবাউট মেকানিক্যাল হার্ট ভালভ। যাদের এখন যাদের ধরুন মেকানিক্যাল হার্ট ভালভ আছে, সেই পেশেন্ট যদি হচ্ছে গিয়ে প্রেগন্যান্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার আবার ওয়ারফেরিন দিতে হবে। এখন ওয়ারফেরিনের কি কি হতে পারে? এই যে বললাম, যেটা ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি হবে, 5% ফিটাস এক্সপোজ টু ওয়ারফেরিন বিটুইন 6 to 12 উইক অফ জেস্টেশন। ওই যে বললাম না যে প্রথম 12 মাস 12 সপ্তাহ কি হয়? বাচ্চার অর্গানোজেনেসিস হয়। তো এর মধ্যে যদি আমরা ওয়ারফেরিন পড়ে যায়, মানে প্রথম 12 সপ্তাহের মধ্যে বা 3 মাসের মধ্যে যদি পেশেন্ট ওয়ারফেরিনের মধ্যে থাকে, তাহলে বাচ্চার কি হতে পারে? 5% ক্ষেত্রে ফিটাসে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি হবে। ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথিটা কি?
আচ্ছা ওয়ারফেনটা হচ্ছে কি আমরা ব্রেস্ট ফিডিং এর সময় এটা সেফ, হ্যাঁ ব্রেস্ট ফিডিং এর সময় এটা সেফ। এখন ওম্যান কনভার্টেড টু লো মলিকুলার ওয়েট হেপারিন ফ্রম ওয়ারফেন ডিউরিং প্রেগন্যান্সি শুড চেঞ্জ ব্যাক 5 to 7 days আফটার ডেলিভারি। যারা হচ্ছে গিয়ে ওয়ারফেনে ছিল তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে দেব প্রেগন্যান্সির সময়, রাইট? সে আবার কি করবে, তার ডেলিভারি হয়ে যাওয়ার 5 থেকে 7 দিন পরে আবার সে ওয়ারফেনে ব্যাক করবে, তখন কিন্তু আমি আবার লো মলিকুলার ওয়েট হেপারিন দিব না। বুঝতে পারছেন জিনিসটা? এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কখন আমি ওয়ারফেন দিব, কখন আমি লো মলিকুলার ওয়েট হেপারিন দিব। তাহলে যে পেশেন্ট হচ্ছে ওয়ারফেনে ছিল আগে থেকে, সে যখন প্রেগন্যান্ট হবে তাকে আমি কি করব, কনভার্ট করব কিসে, লো মলিকুলার ওয়েট হেপারিন। গুড, লো মলিকুলার ওয়েট হেপারিনে যাব। আর পেশেন্ট যখন আমার ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি 5 থেকে 7 দিন পরে আমি আবার কিসে কনভার্ট করব, ওয়ারফেনে যাব। এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? এটা কিন্তু এই লাইনটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ এই লাইনটা কিন্তু দাগ দিয়ে রাখবেন লাল কালি দিয়ে। আচ্ছা এখন ওয়ারফেনে কি হয়, এটা হচ্ছে কি হাউ ওয়ারফেন ওয়ার্কস, এটা কি, এটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলোকে ইনহিবিট করে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট কি, 10 তলা 972 নাম্বার রুম, ঠিক আছে? 10972 10972, ঠিক আছে? 10 তলা 972, 10 নাম্বার বিল্ডিং, 9 তলা 72 নাম্বার রুম। এটা যদি মনে রাখতে পারেন বা অন্যভাবে যদি মনে রাখতে পারেন, মনে রাখতে পারেন 27910 তো আপনি মনে রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হয়, ঠিক আছে? এখন আসি আমরা ওয়ারফেনটা কি, ওয়ারফেন হচ্ছে ক্যাটাগরি এস, হারাম হারাম হারাম। কেন দিব না, কারণ ওয়ারফেন হারাম। কেন, কি করে, টেরাটোজেনেসিটি করে, দ্যাটস ওয়াই দিস ইজ হারাম। তাহলে হারাম কেন হবে এটা, কারণ হচ্ছে কি এটা নিউনাটাল এমব্রায়োপ্যাথি করবে, ওয়ারফেন এমব্রায়োপ্যাথি করবে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে কি সিনথেটিক ডেরিভেটিভস ফ্রম কিউমারিন, এটা কিন্তু বক্স করবেন, হ্যাঁ? কোন কোন সিনথেসিসকে কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরটাকে সিনথেসিসটাকে ইনহিবিট করে, 27910 27910, ঠিক আছে? এটা পরীক্ষার কোশ্চেন, ইনফিনিটি স্টার। ইনিশিয়াল এফেক্ট কার উপর করবে, পোটেনসি এস এর উপর করবে, ঠিক আছে? এটা হচ্ছে হাইপোটিন বাইন্ডিং করবে। অ্যান্টিডোট কি, ওয়ারফেনের অ্যান্টিডোট মনে রাখতে হবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ভিটামিন কে, প্রথমবির কমপ্লেক্স কনসেন্ট্রেট, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিডোট, ইনফিনিটি স্টার। আচ্ছা বেনজোডাইজিপিনের কি ছিল অ্যান্টিডোট, টুমাজেরিন, ভেরি গুড, এটা আপনারা পারেন সব। তাহলে আর ওয়ারফেনের অ্যান্টিডোট আমরা কি পেলাম, একটা হচ্ছে প্রথমবির কমপ্লেক্স কনসেন্ট্রেট, ভেরি গুড। এখন টেরাটোজেনিক রিস্ক হবে কত, 2%। এখন ম্যাটারনাল সাইড এফেক্ট কি হতে পারে যদি আমরা ওয়ারফেন দেই, স্কিনতে নেক্রোসিস হয়ে যেতে পারে, কারণ হচ্ছে পোটেনসিটা কমে যাচ্ছে। পার্পল টো সিনড্রোম এটা আছে কিন্তু, হ্যাঁ পার্পল টো সিনড্রোম এটা দেয় মাঝে মাঝে পরীক্ষাতে। পার্পল টো সিনড্রোমটা কি, এটা হচ্ছে কি ফ্যাট এম্বোলিজমের জন্য হবে, আর হচ্ছে পারপুরা ফালমিনাস, পারপুরা ফালমিনাস, ঠিক আছে? এখন আসেন হচ্ছে ওয়ারফেন এমব্রায়োপ্যাথি কোনটা, যেটা আমরা বলতেছিলাম যে যদি প্রথম 6 থেকে 12 সপ্তাহের মধ্যে যদি মা ওয়ারফেন খায়, বাচ্চার কি হবে, বাচ্চার 5% ক্ষেত্রে কি হবে, ওয়ারফেন এমব্রায়োপ্যাথি, ঠিক আছে? এখন কি কি হতে পারে ফিচারস এর মধ্যে, হাইপোপ্লেসিয়া অফ দ্য নেজাল পিস। আমি আপনাদের এই ছবিটা দিছিলাম কি, দেখি তো একটা মিনিট। যেটা বলতেছিলাম যে প্রথম 12 সপ্তাহ পর্যন্ত, প্রথম 12 সপ্তাহ মানে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, যখন হচ্ছে অর্গানোজেনেসিস হয়, ওই সময় যদি মা ওয়ারফেন খায়, বাচ্চার কি হবে, বাচ্চার হচ্ছে 5% ক্ষেত্রে ওয়ারফেন এমব্রায়োপ্যাথি হবে। ফিচারস এর মধ্যে কি কি থাকবে, হাইপোপ্লেসিয়া অফ দ্য নেজাল পিস, নাকটা পুরো থ্যাপড়ানো থাকবে, ঠিক আছে? কনজিটালি হার্ট ডিফেক্ট থাকবে, ভেন্ট্রিকুলাম, তাদেরকে আমরা দিব হচ্ছে ড্যানাপ্যারোয়েট, হ্যাঁ লিউপ্রোডিন, এটা হচ্ছে কি আইভিএফ এ ইউজ করে, মানে এগ রাপচার করার জন্য লিউপ্রোয়েটটা ইউজ করে, এটা অনেক দামি একটা জিনিস, হ্যাঁ লিউপ্রোডিনটা ইউজ করা হয়। আর হচ্ছে ফন্ডাপ্যারিনক্স, এই তিনটা হচ্ছে কি ইউজ করা হয়, শুধু নাম করবেন, হ্যাঁ ড্যানাপ্যারোয়েট, লেপিরুডিন আর হচ্ছে ফন্ডাপ্যারিনক্স, এই তিনটা হচ্ছে কি ইউজ করা হয় যাদের হচ্ছে হেপারিন কন্ট্রাইন্ডিকেশন আছে। আচ্ছা জিআইটি এজেন্ট থেকে আমাদের ওরকম কিছুই করতে হবে না। জিআইটি এজেন্ট থেকে আপনি হচ্ছে গিয়ে জিআইটি থেকে খালি একটু বক্সটা পাবেন। আচ্ছা যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম এটা একটু দেখে নেন, হ্যাঁ দেখা যায়, দেখেন এই যে এটা হচ্ছে কি আমরা বললাম না যে ওয়ারফেন এমব্রায়োপ্যাথিতে কি কি হয়, ওয়ারফেন এমব্রায়োপ্যাথিতে এই যে জিনিসগুলো হয়, হ্যাঁ ওয়ারফেন এমব্রায়োপ্যাথির মধ্যে আমাদের কি কি থাকবে, যে হাইপোপ্লেসিয়া অফ দ্য নেজাল পিস, দেখেন যে নাকটা একদম থ্যাপড়ানো দেখা যাচ্ছে, যে নাকটা একদম পুরো চ্যাপ্টা,
এই দেখেন নাকটা, এই যে নাকটা, নাকটা হচ্ছে কি চ্যাপ্টা পড়ে, হাইপোপ্লেশিয়া। তারপর কনজেনিটালি হার্ট ডিফেক্ট থাকবে, এখানে দেখেন এই যে ভেন্ট্রিকলে ডায়ালেটেড ভেন্ট্রিকল থাকবে, এই যে এটা হচ্ছে কি এই যে উপরে দুইটা অ্যাট্রিয়াম আর নিচে হচ্ছে ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলটা দেখেন অনেক বড় থাকবে, এই যে ভেন্ট্রিকলটা বড়, তাহলে হচ্ছে ডায়ালেটেড ভেন্ট্রিকল লো মেগারেই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই যে চোখের এই কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে। তারপর হচ্ছে কি এখানে স্টিপল ভার্টিব্রা থাকে, দেখেন ভার্টিব্রা গুলো কিন্তু খায় খায় গেছে, স্টিপল ভার্টিব্রা। স্টিপলিং অফ দ্য লং বোন, এই যে খাঁজ কাটা থাকবে না, একদম সমান হয়ে যাবে এটা, ঠিক আছে। আরো কি থাকে, আরো হচ্ছে কি আপনার ওই যে কন্ড্রোপ্লাসিয়া পাংকাটা, এটা মানে হচ্ছে বোন ডিসঅর্ডার থাকবে, কনজেনিটালি বোন ডিসঅর্ডার অফ দ্য বোন এন্ড কার্টিলেজ। কনজেনিটাল আমরা বললাম না কন্ড্রোপ্লাসিয়া পাংকাটা, কন্ড্রোপ্লাসিয়া পাংকাটা হচ্ছে বোনসের মধ্যে আমার কনজেনিটালি ডিসঅর্ডার থাকবে। তারপর মিড ফেস হাইপোপ্লেশিয়া, দেখেন ওর মাঝখানের ফেসটা, নাকটা এরকম চ্যাপ্টানো, এই জায়গাটা হচ্ছে কি এই যে এই জায়গাটা এরকম মানে চ্যাপ্টা। তো এই পুরাটাই মিড ফেসের মধ্যে হাইপোপ্লেশিয়া থাকবে, মানে নাকটা চোখ কাটবে এরকম কিছুই থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি। ওকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল থেকে এগুলো আগে একটু দাগ দিবেন। অ্যাভয়েড সিমিটিডিন ইজ অ্যান অ্যান্টি অ্যান্ড্রোজেন, আর র্যানিটিডিন ইজ সেফেস্ট ইন প্রেগন্যান্সি, ঠিক আছে। আর H2 ব্লকার হিসেবে আমরা কি দিই, সাইমিটিডিন, র্যানিটিডিন, এগুলো আমরা হচ্ছে কি ব্যবহার করতে পারি। প্রোটন পাম্পের মধ্যে প্রোটন পাম্প কোনগুলা, সব প্রাজলগুলা, ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো একটু বেশি ইউজ করা হয়, তাই না। এবং এটা হচ্ছে কি 99% পর্যন্ত গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে কমাইতে পারে। নামগুলো পড়বেন শুধু। আচ্ছা, আর যদি কেউ লং টাইম আপনার প্রোটন পাম্প ইনহিবিটর খায়, তাকে হচ্ছে কি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পেশেন্টকে আপনি ভিটামিন বি সাপ্লিমেন্টেশন দিয়ে দিতে পারেন। অ্যাভয়েড ইন প্রেগন্যান্সি, কিন্তু আমরা কি করি, আমরা তো দেখা যায় ল্যান্সোপ্রাজল, পেন্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, এগুলাই হচ্ছে কি পেশেন্টকে বেশি দেওয়া হয়, তাই না। প্রেগন্যান্সিতে সেফ বলে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানানকেফালি বলে, এটা হচ্ছে অ্যাভয়েড ইন প্রেগন্যান্সি, এটা হচ্ছে রিপোর্টেড কেস অ্যাজ অ্যানানকেফালি। অ্যান্টাসিডের মধ্যে আসেন, অ্যান্টাসিডের মধ্যে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইলেট, ক্যালসিয়াম কার্বনেট, শুধু নামগুলো পড়বেন, হ্যাঁ। এখানে দেখেন আমি বলতেছি যে শুধু নামগুলো পড়বেন, আর কিছু পড়তে হবে না, নামগুলো একটু পড়বেন। আচ্ছা, গ্যাভিসকন, এটা হচ্ছে সেফ ইন প্রেগন্যান্সি, গ্যাভিসকনটা ইজিলি নিতে পারেন, এটা আমাদের দেশেও পাওয়া যায়। আর হচ্ছে কি আপনার ম্যাক্সাল দিলে যেটা হয়, ম্যাক্সাল বলতে সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলে যেটা হয় সেটা হচ্ছে মিল্ক অ্যালকালাইন সিনড্রোম হতে পারে, হ্যাঁ। এখন আসলে অ্যান্টিএমেটিক আমরা গত ক্লাসে পড়ছিলাম না, শুধু এই চারটা পড়বেন, যে সাইক্লিজিন একটা করে হচ্ছে কি মেকানিজম করবেন, এটা হচ্ছে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কি করতে পারে, দুইটা বা একটা করে সাইড এফেক্ট করবেন, আর কিছু লাগবে না। এখান থেকে এক্সট্রাপিরামিডাল এফেক্টটা পড়বেন। মেটাক্লোরপ্রোমাইড, এটা হচ্ছে কি আপনার এই যে এখান থেকে আসে কিন্তু কোশ্চেন একটা, হ্যাঁ, ওয়ান কোশ্চেন আসে এখান থেকে। নাম পড়বেন, মেকানিজম অফ অ্যাকশন পড়বেন, একটা বা দুইটা করে সাইড এফেক্ট পড়বেন, এটা ইম্পর্টেন্ট। অন্ডারসেপ্টর কি করবে, অন্ডারসেপ্টর হচ্ছে 5HT রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা এই বক্সটা কাটে তুলে ফেলবেন। তারপর হচ্ছে জিয়ারেস্টেস্টন, এটা হচ্ছে কি ভেগাস নার্ভের অ্যাক্টিভিটিটা রিডিউস করবে। প্রোটোপ্রাজিন যেটা, সেটা হচ্ছে পটেন্ট টিপিক্যাল অ্যান্টি সাইকোটিক। আচ্ছা, মেটাক্লোরপ্রোমাইড হচ্ছে 5HT3 5HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট, এটা হচ্ছে কি 5HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। প্রত্যেকটা থেকে একটা করে বা দুইটা করে, এখানে ট্রাভিড ডিসকারেসিস এটা একটু পড়েন, টার্ডিভ ডিসকারেসিস এটা একটু পড়েন, আর হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া পড়ে, আর হচ্ছে অক্লোকাইনিক সিরোসিস এগুলো পড়ে। এখান থেকে জাস্ট যেগুলো মনে রাখতে পারবেন একটা দুটো করে একটু সাইড এফেক্টটা পড়ে নিন। ল্যাক্সেটিভ থেকে শুধু এই বক্সটা পড়বেন, আর কিছু করতে হবে না। ল্যাক্সেটিভ থেকে কোশ্চেন আসে না, নিজে জানার জন্য পড়তে পারেন। ল্যাক্সেটিভ কারা, যাদের হচ্ছে প্রেগন্যান্সিতে কিন্তু অনেক বেশি কনস্টিপেশন হয়, পেশেন্ট খুব কমপ্লেইন করে যে আমি কিছুই খাইতেছি না, খালি তারপর অনেক কনস্টিপেশন হচ্ছে, ব্লিডিং হইতেছে, এরকম অনেকে পেশেন্ট নিয়ে আসে। আর আমরা খালি গ্রুপ অফ ল্যাক্সেটিভের নামগুলো আমরা জানতে পারি। ফার্স্টে হচ্ছে বাল্কিং এজেন্ট, বাল্কিং এজেন্ট কি, যেটা হচ্ছে কি স্টুলের বাল্কটা বাড়াবে। ব্রেইন মিথাইলসেলুলোজ ফাইবোজেল, ফাইবোজেল আমাদের পাওয়া যায়। স্টুল সফটওয়্যার হিসেবে আমরা ডোজ ইউজ করতে পারি, যেটা হচ্ছে কি আমরা কি দেই, ডোজ বলে না, গ্লিসারিন ডোজ বলে না, গ্লিসারিন ডোজ আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, গ্লিসারিন ডোজ ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি অসমোটিক এজেন্টের মধ্যে ল্যাকটোলোজ, সরবিটল, সোডিয়াম ফসফেট ইউজ করা যায়। স্টিমুল্যান্ট হিসেবে সেনাপ, ভিস্কোডাইল, তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল, এগুলো হচ্ছে কি আপনি ইউজ করেন। এটা একটা স্টার দিয়ে রাখেন, শুধু জাস্ট নামগুলো একটু পড়বেন, এখান থেকে ইউজুয়ালি আসে না কোশ্চেন, আর যদি ইন কেস চলে আসে একটা বা দুইটা স্টার দিয়ে রাখেন, দুই একবার খালি রিডিং এর, এখান থেকে এত ভিতরে কিছু পড়তে হবে না, হ্যাঁ, কোনটার কি কাজ এগুলো তো পড়তে হবে না।
অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এনএসআইড, এনএসআইড এর মধ্যে মোস্ট এনএসআইডটা হচ্ছে ক্যাটাগরি ডি, মানে হচ্ছে গিয়ে আপনি দিতে পারবেন কিন্তু ইফেক্টের থেকে সাইড ইফেক্ট হতেছে বেশি। অ্যান্টিপাইরেটিক এটা হচ্ছে কিভাবে কাজ করে? COX-1 এবং COX-2 ইনহিবিটরের উপরে কাজ করে। ইনহিবিট করবে কি সাইক্লোক্সিনেজ পাথওয়ে 1 এবং সাইক্লোক্সিনেজ পাথওয়ে 2, এই দুটাকে হচ্ছে কি আপনার ইনহিবিট করবে। এবং ওর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি, তার মানে জ্বর টর আসছে যদি কেউ এনএসআইড খায় সেক্ষেত্রে হচ্ছে কি তার জ্বরটা নেমে যাবে। এখন আসি আমরা টাইপ কি আছে। টাইপের মধ্যে ওই যে হচ্ছে গিয়ে দুটো দুটো করে নাম করবেন, যে অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভস, এরা কারা? এরা হচ্ছে ইন্ডোমেথাসিন, ডাইক্লোফেন, কিটোলাক, এগুলো আমরা দেই সবসময় ব্যথার জন্য দেই না। তাহলে হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে গিয়ে ইন্ডোমেথাসিন, ডাইক্লোফেন আর কিটোলাক। এনোলিক অ্যাসিডের মধ্যে আছে হচ্ছে একটা পড়েন পাইরোক্সিকেম অথবা মেলোক্সিকেম, যে কোনো একটা পড়বেন। ফেনাক্সিমিক অ্যাসিডের মধ্যে কি আছে? মেফেনামিক অ্যাসিড। মেফেনামিক অ্যাসিড আমরা কোথায় বেশি ইউজ করি? কোথায় বেশি ইউজ করি? হ্যাঁ, আর আর ভেরি গুড। প্রোপায়োনিক অ্যাসিডের মধ্যে আমরা কি করি? প্রোপায়োনিক অ্যাসিড ওই যে প্রোফেন, ইবুপ্রোফেন, ন্যাপ্রোজেন, কিটোপ্রোফেন, এগুলো হচ্ছে কি আমরা ইউজ করি। সিলেক্টিভ কক্স এর মধ্যে হচ্ছে একটা মনে রাখবেন, ডোক্সিজিক কক্সি অথবা হচ্ছে সিলেক্টিভ কক্সি। ঠিক আছে, এই নামগুলো হচ্ছে কি খালি একটু মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এই এনএসআইড যেটা সেটা হচ্ছে কি আপনার ইনহিবিট করবে সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, ইনহিবিটিং COX-1 COX-2 ইনহিবিটর এই যাবে। এটা কিন্তু খুব মনে রাখতে হবে যে COX-1 COX-2 ইনহিবিট করবে। এটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হইতেছে আপনার এনএসআইডটা প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাস, মানে নরমালি কি হয়? ডাক্টাস আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস, এগুলো কি হয়? এগুলো কিন্তু যখন হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়ে যায় সাথে সাথে বন্ধ হয়ে যায়। এখন কোনো কারণে পোস্টনাটালি ওইটা হচ্ছে কি বন্ধ হয় নাই, মানে বলে কি যে একটা ছিদ্র রয়ে গেছে, বলে না এটা? তো সেই ক্ষেত্রে এই এনএসআইডটা হচ্ছে কি প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাস ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। 6 মাস 8 মাস এরকম দিয়ে ইউজ করা হয়। সাইড ইফেক্ট কি আছে যদি অ্যান্টিনাটালে দেই? সাইড ইফেক্টের মধ্যে হচ্ছে প্রিম্যাচুর ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস, নেক্রোটিক এনকোলাইটিস, ফাসাইটিস, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। ঠিক আছে, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, নিওনাটাল পালমোনারি হাইপারটেনশন করতে পারে, নিওনাটাল রেনাল ড্যামেজ করতে পারে। এটা একটু পড়বেন, কিন্তু এটা মেইনলি হচ্ছে কি কাজ করে কিভাবে? একটা হচ্ছে COX-1 COX-2 ইনহিবিটর, একটা হচ্ছে পোস্টনাটালি ইউজ করা হয় প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাসের জন্য। অ্যাসপিরিনে চলে আসেন। অ্যাসপিরিনটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটা ক্যাটাগরি ডি, মানে এখানে মোটামুটি সবই ক্যাটাগরি সি। ঠিক আছে, ক্যাটাগরি ডি। অ্যাসপিরিন কি কাজ করে? অ্যাসপিরিন তিনটা কাজ করে। কি কাজ করবে? একটা হচ্ছে কি ও প্লেটলেটটাকে জমাট বাঁধতে দিবে না, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে। ঠিক আছে, সাইড ইফেক্টের মধ্যে কি ইম্পর্টেন্ট এই যে এটা হচ্ছে রিয়েস সিনড্রোম। রিয়েস সিনড্রোমটা কি? রিয়েস সিনড্রোমটা হচ্ছে গিয়ে যদি এটা আপনি 12 বছরের আগে দেওয়া হয় বাচ্চাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার কি হবে? রিয়েস সিনড্রোম হবে। ওকে, আর কি কি হতে পারে? আর হতে পারে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, যদি ওভারডোজ দেওয়া হয় তাহলে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে। আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে কি আপনার নিউনাটাল হেমোরেজ হতে পারে যদি 5 ডেজ অফ ডেলিভারি। ওই যে ডেলিভারি পরে আমরা কোথায় চলে যাবো? ডেলিভারি পরে আমরা হচ্ছে ওয়ার্ফিনে চলে যাবো, তাই না? এখন যদি হচ্ছে ডেলিভারি পরেও যদি হচ্ছে কি 5 দিনের মধ্যে যদি কেউ অ্যাসপিরিনটা নেয়, এজন্য বললাম না যে অ্যাসপিরিন বা ইকোস্পিরিন এটা কখন কত সপ্তাহ পর্যন্ত চলে? এটা চলেই হচ্ছে 34 সপ্তাহ পর্যন্ত। 34 সপ্তাহ পরে কিন্তু আপনার বন্ধ করে দিতে হবে। 34 সপ্তাহ যদি আপনি বন্ধ না করেন, অবশ্যই আপনার 36 উইকে বন্ধ করতেই হবে, কারণ এটা হচ্ছে গিয়ে 36 উইকের পরে কি একটা প্রব হওয়ার চান্সেস থাকে। অনেক সময় দেখা যায় প্রিম্যাচুর রাপচার হওয়ার চান্স থাকে, বা বাচ্চা হচ্ছে গিয়ে আপনার প্রিম্যাচুর লেবারেজ হতে পারে মা। তো সেই ক্ষেত্রে কি হয়? পেশেন্টের হচ্ছে নিউনাটাল হেমোরেজ হবে, মানে হচ্ছে হেমোরেজ হবে আর বন্ধ হবে না। এটা হচ্ছে 5 ডেজের মধ্যে যদি হয়, উইদিন 5 ডেজের মধ্যে আপনি দিবেন না, এবং এটা হচ্ছে 36 সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। পাওয়া গেছে অ্যান্সার কেন আমরা 36 সপ্তাহ আগে, মানে 34 সপ্তাহে বন্ধ করে দিব। 12 সপ্তাহ থেকে 34 সপ্তাহ পর্যন্ত আমরা অ্যাসপিরিন বা ইকোস্পিরিন দেই। কেন বন্ধ করব? বন্ধ করব কারণ হচ্ছে নিউনাটাল হেমোরেজ হওয়ার চান্স থাকে, যার কারণে আমাদের 36 সপ্তাহের মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। পেশেন্ট আপনার হচ্ছে 34 সপ্তাহ ক্লিনিক্যাল পেশেন্ট খাইতে আছে, তাহলে সমস্যা তো হবে। পেশেন্টকে বলে দিতে হবে যে যদি আপনি ভুলেও যান এটা আপনার অবশ্যই 34 সপ্তাহের মধ্যে এটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, 34 সপ্তাহ হবে বন্ধ। দেখা যাবে অনেকে 34 সপ্তাহ পরে 35 সপ্তাহ কেউ খেতে থাকে, মনে থাকে না। আর একটা কি? আরটা হচ্ছে মিসক্যারেজ। যদি হচ্ছে 12 সপ্তাহ নিচে আমরা দেই সেক্ষেত্রে হচ্ছে মিসক্যারেজ হবে। আর লো ডোজে অ্যাসপিরিন আমরা দিতে পারি না, মিসক্যারেজ হয় কি? কারণ হচ্ছে 12 সপ্তাহ আগে দিলে মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। এজন্য আমরা শুরু করি কবে থেকে? অ্যাসপিরিনটা
12 সপ্তাহ থেকে, বুঝা গেছে? কারণ আগে দিলে আমার মিসক্যারেজ হয়ে যাবে বাচ্চার, আর পরে দিলে হচ্ছে কি নিউনাটাল হেমোরেজ হবে। কিন্তু যাদের ধরেন দিতেই হবে, ধরুন সাপোজ একটা পেশেন্ট আছে মাল্টিপল রিকারেন্ট মিসক্যারেজ নিয়ে, এখন তার ট্রিটমেন্ট হচ্ছে আমরা অ্যাসপিরিন দিয়ে রাখবো তাকে আমাদের লো ডোজ অ্যাসপিরিন দিতে হবে। লো ডোজ কত? লো ডোজ আমরা কত দিই? আমরা নরমালি কত দিই? ওইটাই হচ্ছে লো ডোজ 75। ওকে, বুঝা গেছে এটা? তাহলে এটা একটু মনে রাখবেন। স্টেরয়েডের মধ্যে আসেন, স্টেরয়েডের মধ্যে হচ্ছে আচ্ছা রিস সিনড্রোমটা কি? রিস সিনড্রোমটা হইতেছে কি আপনার কি কি থাকে এখানে রিস সিনড্রোমের মধ্যে? এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াটা ড্যামেজ করে দেয়। রিস সিনড্রোমটা হচ্ছে যদি 12 সপ্তাহ নিচে আমরা ইউজ করি, বাচ্চাকে যদি আমরা হইতেছে কি এই মানে আপনার অ্যাসপিরিনটা দেওয়া হয়, তাহলে হচ্ছে কি বাচ্চাদের সেলের যে মাইটোকন্ড্রিয়া ওইটা হচ্ছে কি আপনার ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে হইতেছে কি লাইভ একটু পরে দিই। হ্যাঁ, তাহলে আমি যখন লিখবো তখনই আধা ঘন্টা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আপনার যাদের যেসব বাচ্চারা হচ্ছে কি ইয়ে করে মানে অ্যাসপিরিনটা নেয় 12 সপ্তাহের মধ্যে, তাদের হচ্ছে রেস সিনড্রোম হয়। এবং এটার মধ্যে আমরা কি কি পাই? এখানে দেখা যায় হচ্ছে কি আপনার ওই কনভালশন হবে বাচ্চার, সিজার হয় এবং কনশাসনেস, লস অফ কনশাসনেস, এই তিনটা জিনিস থাকে রেস সিনড্রোমের মধ্যে। ঠিক আছে, ওদের মাইটোকন্ড্রিয়াগুলো ড্যামেজ হয়ে যায়, কনভালশন থাকে মানে খিচুড়ি হবে, তারপর হচ্ছে কি আপনার সিজার হতে পারে, আর একটা হচ্ছে লস অফ কনশাসনেস। এগুলো দেখে আপনি বুঝবেন যে বাচ্চার রেস সিনড্রোম হয়েছে। ঠিক আছে, এখন আমরা চলে আসি স্টেরয়েডে। স্টেরয়েড থেকে কিছুই করার নাই, মেইনলি হচ্ছে এইটা করবেন যে আমরা অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দেই ইন ট্রিটমেন্ট অফ প্রিটার্ম ডেলিভারিজ অ্যাসোসিয়েটেড রিডাকশন ইন রেট অফ কিসের জন্য দিই আমরা অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দেই হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, নিও ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, নিউনাটাল ডেথ, এই তিনটা যাতে না হয় এই কারণে হচ্ছে কি আমরা আপনার স্টেরয়েডটা দেই। ঠিক আছে, কতদিন পর্যন্ত যাবেন আপনি? এটা হচ্ছে 24 থেকে 35 উইকস প্লাস পর্যন্ত, 35 প্লাস 6 ডেজ পর্যন্ত দিতে পারবেন। এরপরে আসলে দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, এরপরে দিলে ওটা আপনি দিবেন প্রোফাইল এক্সেস হিসেবে দিবেন, বাট ওরকম কোনো ইয়ে করবেন না। এটা নতুন যে গাইডলাইন স্টেরয়েডে সেই গাইডলাইনে আসছে যে 24 থেকে আপনি হচ্ছে গিয়ে কনসিডার করতে পারবেন, এবং 28 থেকে আপনি 34 পর্যন্ত 34 প্লাস 6 ডেজ পর্যন্ত আপনি দিতে পারবেন। হ্যাঁ, তারপরে দিলে ওটা হচ্ছে কি খুব একটা বেশি এফেক্টিভ হবে না বাচ্চাদের ক্ষেত্রে। তো দেখা যায় আমরা তো 37 উইকস যদি পেশেন্ট আসে যে বাচ্চা মুভমেন্ট করতেছে না বা বাচ্চা হচ্ছে ডেলিভারি করাইতে হবে বা পানি ভাঙছে, তখনও কিন্তু আমরা দিয়ে দেব। এটা নিয়ম হচ্ছে 35 এর পরে আপনারা দিতে হবে না। ঠিক আছে, 34 প্লাস 5 6 যে আমরা 35 পোয়েট্রি যে 34 থেকে 37 পর্যন্ত। না, এটা নতুন গাইডলাইন, এটা আমাদের পড়া দিয়ে এখন হবে না, এটা আপনার করতে হবে আরসিওজি গাইডলাইন করতে হবে। আরসিওজি যেটা বলতেছে আরসিওজি পরীক্ষাতে আপনার সেটাই লিখতে হবে। আমরা তো অনেক কিছু 28 উইকস থেকে 34 উইকস এর মধ্যে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, 34 প্লাস 5 ডেজ, 34 প্লাস 5 ডেজ। ঠিক আছে, এরকম কত থেকে 24 নাকি 28? 24 থেকে আপনি কনসিডার করতে পারবেন, 28 থেকে হচ্ছে রিকমান্ডেড। এখানে অনেক টাইমই আছে, রিকমান্ড, ডোজ, তারপর হচ্ছে কি কনসিডার, রিকমান্ড, এগুলো আছে সব। ঠিক আছে, কবে আপনি কনসিডার করবেন, কবে আপনি মানে তাকে হচ্ছে কি দিতে বলবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক কিছু আছে, বাট আপনার 28 থেকে 34 সপ্তাহ 5 দিন মনে রাখেন। আমাদের জন্য এত বেশি ডিটেইলসে জানতে হবে না, কারণ এটা নতুন গাইডলাইন আসছে, 2020 এ আসছে গাইডলাইন, এই গাইডলাইনে এটাই লিখছে। তো আপনার হচ্ছে লেটেস্টটা যেটা সেটা জানতে হবে। ঠিক আছে, লেটেস্ট গুলো আমরা আপনাদেরকে বলে দিব যখন আমরা পড়াবো, এগুলো সব হচ্ছে কি একটা সাথে বলে দিব। কারণ লেটেস্ট গাইডলাইন আমরা ফলো করি তো, আর পরীক্ষাতে আপনার লেটেস্ট গাইডলাইনে যেটা আছে সেটাই আপনার অ্যানসার হবে। আগের গাইডলাইনের অ্যানসার দিলে অ্যানসারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো আরসিওজি গাইডলাইন বলছে 28 থেকে 34 সপ্তাহ। এখন আমরা তো আমাদের গাইডলাইন ওয়াইজ আমরা অনেক কিছুই করি, কিন্তু আপনি যখন আরসিওজি পরীক্ষা দিবেন ওরা আমাদের গাইডলাইন তো ফলো করে না, ওরা ওদের গাইডলাইন ফলো করে। আমাদের গাইডলাইন ওয়াইজ যদি আমরা অ্যানসার দিতে যাই সেটা ভুল হয়ে যাবে অ্যানসার। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে স্টেরয়েডের মধ্যে সাইড ইফেক্ট কিসে আছে অনেকেই মেনে বলে। এটা আমার সাথে অনেকে দেখা গেছে যে যারা ফেলো আপুরা মানে অনেকে আছে যে এমএস কমপ্লিট করে ফেলছে, দিবে পরীক্ষা বা এফসিপিএস কমপ্লিট পরীক্ষা দিবে এমএসসিওজি, ওদের সাথে তো আমাদের মিলে না। কারণ হচ্ছে আমরা ফলো করি কি, আমরা ফলো করি দত্ত, আমরা ফলো করি হচ্ছে কি মানে আর এর মানে ওজিএসবি গাইডলাইন, আমাদের সাথে তো ওদের মিলবে না। এখন দেখবেন এখনকার ওজিএসবি গাইডলাইন সবগুলো কিন্তু ওরা হচ্ছে কি আপনার ওজিএসবি গাইডলাইন কয়জন ফলো করে? তুলি বলেন তো কয়জন ফলো করে ওজিএসবি গাইডলাইন? ওজিএসবি গাইডলাইনে কিন্তু সব আরসিওজি গাইডলাইনের ছবি তুলে দেয়, একদম এক্স্যাক্টলি আরসিওজি গাইডলাইনের মানে এই যে প্রোটোকল গুলো আছে
যে হচ্ছে কি ফ্লো চার্ট গুলো আছে ওই ফ্লো চার্ট গুলাই গুলা দিয়ে দেওয়া এবং লেখা নেই যে আপনি দেখবেন যে আপনি যদি ওজিএসবি গাইডলাইন যদি কিনেন এই ওজিএসবি গাইডলাইন আপনার লাগে কখন এমসিপিএস পরীক্ষার সময় কিন্তু লাগে। তো ওজিএসবি গাইডলাইন যদি আপনি পড়েন দেখবেন যে নিচে লেখা আছে আরসিওজি এত সালে এত নাম্বার গাইডলাইন এত সালে, কারণ ওটা গাইডলাইনই হচ্ছে কি প্রত্যেক 3 বছর পর পর আপডেটেড হয়, এত সালে গাইডলাইন ওরকম করে দেওয়া থাকে। তো আমরা তো আসলে আমাদের কি মানে আমরা যখন ট্রেনিং করি আমাদের কি ওজিএসবি গাইডলাইন ফলো করা হয়, আমাদের কি হয় এই ম্যাডাম এই সময় এটা দেয়, অমুক ম্যাডাম এই টাইমে দেয়, উনি হচ্ছে অন্য টাইমে দেয়, আচ্ছা এই ম্যাডাম হচ্ছে এইভাবে স্টিচ দেয়, এই ম্যাডাম হচ্ছে গিয়ে এইভাবে স্টিচ দেয়, এইভাবে দেয়, আমাদের এইভাবে শিখে ইউজ টু, আমরা তো গাইডলাইন ফলো করে ইউজ টু না। তো আপনার হচ্ছে গিয়ে আরসিওজিতে যেটা নতুন গাইডলাইন আসা মানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, নতুন গাইডলাইন ওয়াইজ হচ্ছে কি আপনাকে জানতে হবে সবকিছু, এবং ওদের ট্রিটমেন্ট প্রটোকল এরকম একদম স্টেপ বাই স্টেপ। আপনার হচ্ছে কি শোল্ডার ডিসটোসিয়া হয়ে গেছে, আপনি কি করবেন? আমরা কি করি, শোল্ডার ডিসটোসিয়া হয়ে গেছে, ধাক্কায় কিছু করতে পারতেছি না, আমরা কি করবো? আমরা হচ্ছে কি কাটা সিজার করে ফেলবো, কিন্তু ওরা তো সেটা করবে না। ওরা কি করবে? ওরা হচ্ছে কি ফার্স্টে কি করে, এটা হচ্ছে কি আপনার বলে মেসেনসিল একটা হচ্ছে কি থিওরি আছে, এটা কি বলে, এটা হচ্ছে কি আপনার পেশেন্ট শুয়ে থাকবে, শুয়ে হচ্ছে কি আপনার হাইটারে পুরো বুকের কাছে নিয়ে এসে চাপ দেবে এবং আপনি এখানে কোনো রকম পেটে প্রেসার দিতে পারবেন না, ঠিক আছে? কোনো অ্যাবডোমিনাল প্রেসার আপনি দিবেন না, আপনি শুধুমাত্র সুপ্রাপেভিক প্রেসার দিতে পারবেন। এরপরে যদি না হয় তারপর আমরা হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র রোটেশন করবো, রোটেশন যদি করে আমি হাত বের করতে না পারি তাহলে হচ্ছে কি আমরা আবার চলে যাবো কি আমরা হচ্ছে গিয়ে ওই ইয়া আছে আপনার কয়েকটা হুক প্রসিডিউর আছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, রিভার্স হুক আর হচ্ছে নরমাল হুক। হুক মানে হচ্ছে আপনি ঘুরাই দিবেন, আর যদি ওইভাবে না হয় তাহলে আবার ঘুরে আগের জায়গায় চলে আসবেন। এই ঘুরাইতে ঘুরাইতে দেখা যাবে বাচ্চার হাত বের হয়ে গেছে, ওটাতে হলো না। অল ফোর একটা আছে পজিশন, অল ফোরে হচ্ছে বাচ্চা হতেছে না, তখন আমরা আবার আগের প্রস্তুতি থেকে আবার রিপিট করবো, হচ্ছে না, তখন আমরা কি করবো, আমরা হচ্ছে কি সিম্ফাইজাস পিউবিসটা কেটে দেবো, সিম্ফাইজাস পিউবিস কাটলাম হচ্ছে না, ক্লিনিওটমি করবো, বাচ্চার এখান থেকে কেটে দেবো, কিন্তু সেটা কখন কাটবো যদি বাচ্চা মারা যায় ভিতরে, যে এত তাড়াতাড়ি করতে করতে বাচ্চা ভিতরে মরে গেছে, আমরা কি এত দূর পর্যন্ত যাবো? আমরা কি করবো, ফার্স্টে তো আমরা সিজারে চলে যাবো, তাই না? এত তাড়াতাড়ি দরকার কি সিজার করে ফেলি? এই যে মানে ওদের প্রোটোকল আপনার ফলো করতে হবে, মানে আপনি ফলো করেন না করেন আপনার পরীক্ষার সময় আপনার প্রোটোকল ফলো করতে হবে। পরীক্ষার সময় যদি আপনি প্রোটোকল ফলো করে অ্যানসার না দেন, দিস অ্যানসার উইল বি ইনকারেক্ট। বুঝা গেছে? ঠিক আছে, আমরা যখন দেখবো যে বাচ্চা 4 কেজি হয়ে গেছে বা 3.5 কেজি হয়ে গেছে, বলবো যে ভাই আমি ফাইট করতে পারবো না, আপনি সিজার করেন, কিন্তু ওদের প্রোটোকলে লেখা আছে কি 4 কেজি অর মোর, দেন হচ্ছে আপনি সিজারে যাবেন। বুঝা গেছে? জিনিসগুলো এরকম করে আসে। হ্যাঁ, তো এখানে আমাদের গাইডলাইন বা আমাদের যে রেসিডুয়াল নলেজ এগুলা এখন আপনি যখন এমআরসিওজি পরীক্ষা দিবেন আপনার এগুলা মাথাতেই আপনি রাখবেন না, একদম মাথায় রাখবেন না, আপনি শুধু মাথায় রাখবেন কি আরসিওজি কি বলছে, আপনি মাথায় রাখবেন আপনার জিডিজি কি বলছে, টপ কি বলছে, এগুলা আপনার আমরা ডেফিনেটলি রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে যত বলেন বা আমরা হচ্ছে আমাদের গাইডলাইন বলেন এগুলো আমরা ফলো করতে পারবো না, আমাদের চাইতেই হবে হচ্ছে আরসিওজির সাথে। ঠিক আছে, পরীক্ষা শেষ তারপর আপনি যা মন চাই করেন, সমস্যা নেই, যেইটা মন চাই ফলো করেন, নিজের বানানো ল ফলো করেন। ঠিক আছে, বাট ওদের প্রত্যেকটা গাইডলাইনে হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল গুলো ফলো করার মতোই, আর ওরা হইতেছে কি মানে একটার পর একটা করে, ওরা হইতেছে একটার পর একটা মানে একদম ম্যান প্র্যাকটিস না। ঠিক আছে, একটা পর একটা করে করে ফলো করে, এটা হচ্ছে না এরপরে নেক্সট স্টেপ আমার এটা। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে গিয়ে সাপোজ ধরেন আমরা একটা যদি প্রিমিনস্ট্রুয়াল সিনড্রোম যদি বলি বা ক্রনিক পেলভিক পেইন যদি আমরা কথা বলি যে একটা পেশেন্ট আছে ক্রনিক পেলভিক পেইন, ওদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিবে, মানে তাকে আগে বুঝাবে যে তোমার এটা এরকম সমস্যা হইতেছে, তুমি এগুলা করো, তুমি লাইফস্টাইল চেঞ্জ করো, তোমার কোন কোন খাবারে সমস্যা হয় সেটা তুমি বের করো, মাসিকের সাথে রিলেটেড কিনা সেটা 3 সাইকেল মেনস্ট্রুয়াল সাইকেলিংটা আপনার রেকর্ডেড করতে বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে না তারপরে কি করবে, তারপরে হচ্ছে তারা ব্যথার ওষুধ দিবে, প্যারাসিটামলের সাথে আপনার হচ্ছে কি প্যারাসিটামল এলিসাইড উইথ প্যারাসিটামল ও উইদাউট প্যারাসিটামল দিয়ে ওরা হচ্ছে কন্টিনিউ করবে 3 মাস। তারপরে আপনার কন্ট্রোল হইতেছে না, তখন তারা যাবে হচ্ছে কি কন্ট্রাসেপটিভ দিবে, সাথে হচ্ছে কি আপনাকে অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগস দেয়, ফ্লুমাজেলিন। ঠিক আছে, এসএসআরআই যেগুলো এসএসআরআই দেয় সাথে, তারপরে আপনার হইতেছে না কোনো ভাবে, দেন হচ্ছে কি ওরা আস্তে আস্তে ডোজ বাড়ায়, ইস্ট্রোজেন আলাদা করে দেয়, প্রোজেস্টেরন আলাদা করে দেয়, তারপরে হচ্ছে না, ফাইনালি কি করবে, বাচ্চা কাচ্চা কমপ্লিট কেটে বলো তো। বুঝা গেছে? তো এগুলো কিন্তু প্রোটোকল ওয়াইজ একটার পর একটা করে আসে। ঠিক আছে, আচ্ছা ওরা কথা বলে হচ্ছে শেষ হবে না। হ্যাঁ, ওকে, কোনটাতে ছিলাম আমরা, স্টেরয়েডে ছিলাম। তো সাইড ইফেক্টের কোন কোন জিনিসটা আমরা হচ্ছে কি রিডাকশন করার জন্য নেই, এই তিনটা ইনফিনিটি স্টার। ঠিক আছে, এই তিনটা ইনফিনিটি স্টার সাইড ইফেক্টের মধ্যে এগুলো হইতে পারে, এগুলো একটু পড়ে নেবেন, রিডিং দিবেন। আর এই দেখেন হাইড্রোকর্টিসন
cover needed to prevent adrenal crisis in patient এটা হচ্ছে যারা পেনিসিলিন নেয় more than 7.5 মিলিগ্রাম more than 2 weeks যদি নেয় তাহলে হচ্ছে কি বা সার্জিক্যাল প্রসিডিউর স্টারভেশন লেবার এই সব ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কভারে যেতে হবে 5 অ্যামাইনো এটা কিন্তু 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড এটা ঠিক করে না এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেকের সময় আসছে এখান থেকে কিছু করতে হবে না এখানে হচ্ছে কি আপনি এটা দুইবার 2 স্টার দিয়ে দিলাম আমি দুইবার রিডিং নেবেন ঠিক আছে কেমোথেরাপিউটিক এজেন্ট এখান থেকে আমাদের একটু পড়তে হবে কেমোথেরাপিউটিক এজেন্ট আমরা কখন দেই যে কোনো আপনার মধ্যে থেকে ক্যান্সার পেশেন্টকে বা যে সব পেশেন্টকে কেমোথেরাপি দিতে হবে কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি দিতে হবে তাদেরকে আমরা কেমোথেরাপি দেই তো এখানে শুধু হেডিং গুলো পড়বেন আর একটা করে নাম পড়বেন একটা হচ্ছে অ্যালকাইলেটিং এজেন্ট একটা হচ্ছে অ্যান্টি মেটাবলাইট এটা আমার পরীক্ষার সময় আসছিল অ্যান্টি মেটাবলাইট কিভাবে কাজ করে ও হচ্ছে ডিএনএ কে ইন্টারফেয়ার করে interfere DNA production during S phase of the cell cycle মনে আছে আপু S phase মনে আছে তাজিনা মনে আছে G1 phase S phase G2 phase M phase মনে আছে ওকে S phase কি হয় S phase হচ্ছে কি রেপ্লিকেশন ডুপ্লিকেশন হয় তো ওই যে সেলটা একটা ক্যান্সার সেল ধরেন আপনার সেল সাইকেলের মধ্যে ঢুকলো ঢোকার পরে কি হবে ও তো আরো যখন হচ্ছে ডুপ্লিকেশন রেপ্লিকেশন হবে তারপরে কি ক্যান্সার সেল আরো বেশি পরিমাণে বাড়বে তো যাতে বাড়তে না পারে এই জন্য সে কি করবে ওই যে ডিএনএ যখন রেপ্লিকেশন ডুপ্লিকেশন হবে ওইটার সময় সে ইন্টারফেয়ার করবে যাতে সে বাড়তে না পারে অ্যান্টি মেটাবলাইটস কারা একটা হচ্ছে পিউরিন অ্যানালগ আর একটা ডিএনএ এর মধ্যে কি থাকে পিউরিন থাকে পাইরিমিডিন থাকে একটা পিউরিন অ্যানালগ আছে একটা হচ্ছে পাইরিমিডিন অ্যানালগ আছে হ্যাঁ আর একটা হচ্ছে অ্যান্টিফোলেট এই তিনটা অ্যালকালয়েড কি করবে সেল ডিভিশনটাকে ব্লক করে দিবে ওকে সেল ডিভিশন কোথায় হবে মাইটোসিস ফেজে হবে তাহলে সেল ডিভিশনটাকে বন্ধ করে দিবে এগুলো কি আছে ভিনক্রিস্টিন ভিনব্লাস্টিন প্যাসিলাটেক্সেল নাম আমরা মোটামুটি সবাই জানি তাই না প্যাসিলাটেক্সেল ভিনক্রিস্টিন এটা হচ্ছে কি নাম মনে রাখবেন খালি হ্যাঁ আর ট্রপোসোমারেজ ইনহিবিটর যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি ডি এটা হচ্ছে কি ট্রপোটেকান ইরোটেকান ইটোপোসাইট নাম সবার মনে থাকে আরেকটা কি আছে অ্যান্টি নিউপ্লাস্টিক আচ্ছা ট্রপোসিমারেজটা এটা পড়তে হবে এটা কেটে দেন এটা কেটে দেন হ্যাঁ ট্রপোসিমারেজটা এভাবে ইউজ হয় না আচ্ছা অ্যান্টি নিউপ্লাস্টিকের মধ্যে কি আছে ডক্সিরাবিউসিন এটা একটু মনে রাখেন ডক্সিরাবিউসিন ঠিক আছে তাহলে এইগুলো শুধু হেডিং গুলো পড়বেন হেডিং গুলোর মধ্যে অ্যালকালিটিক এজেন্ট কোনটা পরীক্ষাতে আসে যে দিস কেমোথেরাপিউটিক ইজ which type of chemotherapeutic agent ঠিক আছে কোশ্চেন দিয়ে দিল